মাস্টার মশাই, মাস্টার মশাই। ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁপাতে থাকে ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারই সব থেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হলদর বাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপরে এটা আবার বোর্ডিং স্কুল, সবসময়ই কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি তিনি। ফোনেই গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে ইসমাইল এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যে যথেষ্ট রাগী সেটা সব ছাত্ররাই জানে। হলদরবাবু তার রাগী গোলাতে ইসমাইলকে শুধান, কি হলো? মাঠে বাঘ বেরিয়েছে নাকি? এমন ছুটতে ছুটতে আসার কি হলো? তখনও হাঁপাচ্ছে ইসমাইল। দুটো ঢোক গিলে মুখ কাঁচুমাচু করে বলে, নতুন নতুন ছেলেটা। এইটুকু বলেই থেমে যায় ইসমাইল। নতুন ছেলেটা? নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগান হলদরবাবু। এবার আঙুল তুলে পুরনো হোস্টেল বাড়িটার দিকে আঙুল দেখায় ইসমাইল আর বলে, ওখানে ঢুকেছে ছেলেটা। আঁতকে ওঠেন হলদরবাবু। সে কি, তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারো ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টার মশাই যে ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও ভেতরে ঢুকে গেল, এখনো বেরিয়ে আসেনি। হলদরবাবু আজ প্রায় 19 বছর আছেন এই স্কুলে। তখন ওই বিল্ডিংটাই ছাত্রদের হোস্টেল ছিল। সেবার এক কালবৈশাখী ঝড়ের রাত্রে বাজ পড়ে হোস্টেলের একটা অংশ পুরো ভেঙে পড়ে। কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল। মারা গিয়েছিল একজন ছাত্র। মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল। আজ 12 বছরের বেশি হয়ে গেল। এখনো সেই দিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন ওই হলদরবাবু। তারপর বছরখানেক ওই বিল্ডিং অমন অবস্থাতেই পড়ে না। হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার্সে সরিয়ে আনা হয়েছিল, কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিং সংস্কারের চেষ্টা করা হয়েছে, একটা না একটা অঘটন ঠিক ঘটেইছে। দোতলা অবধি তো কেউ পৌঁছতেই পারেনি। শেষ অবধি ভুতুড়ে বিল্ডিং নামে ওই বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন হলো ক্লাস 6-এ ভর্তি হয়েছে। ওর বাবা মা দুজনেই কিভাবে যেন মারা গেছে। জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অবশ্য ছেলে বড় দুরন্ত, কিন্তু এই কদিন তো ছেলেটিকে বেশ চুপচাপই মনে হচ্ছিল। আর ভেবে কি হবে, এখন ভালো ভালোই ছেলেটাকে ভুতুড়ে বিল্ডিং থেকে বের করে আনতে পারলে রক্ষে হয়। না হলে যে কি কৈফিয়ত দেবেন ওর বাড়ির লোকের কাছে। শুধু কি বাড়ির লোক, এখন পান থেকে চুন কষলেই পার্টি থেকে মিডিয়া কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি রাখে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকেলেই তো ছেলেরা ওই মাঠে খেলা করে। এই ছেলের ওই সন্ধ্যের মুখে ওই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়লো কে জানে। আজকালকার ছেলেপিলেগুলো সত্যিই বড্ড বেয়াড়া। আর দেরি না করে ইসমাইলের সাথে ওইদিকে পা বাড়ায় হলদর বাবু।
অন্য ছেলেরা সব মুখ কাঁচুমাচু করে দূরে দাঁড়িয়ে আছে। হলধরবাবু বিল্ডিংয়ের দিকে এগোতে গিয়েও থমকে যান। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল ওই বিল্ডিংয়ে ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে, কিন্তু কি হলো, সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মরে গিয়েছিল। ডাক্তার ডাকার সময়টুকুও পাওয়া যায়নি। তাই খানিক পিছিয়ে আসেন হলধরবাবু আর বলেন, যা তো স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারেদের ডেকে নিয়ে আয়। হলধরবাবু ছাড়াও আর দুজন স্যার থাকেন এখানে। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবেচিন্তে কাজটা করাই ভালো। হলধরবাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতেই দুজন ছুট লাগায়। হলধরবাবু হাঁক পাড়েন, রামদিনকেও ডেকে আনবি। স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড এই রামদিন। পেটানো চেহারা, ভয়ডরও খুব একটা নেই। এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষটাকেই সাথে দরকার। ছেলেটা ভিতরে কি করছে কে জানে, সাড়া শব্দও নেই তো। মরে ফরে গেল না তো? না স্যার, মরিনি, এই তো আমি। চমকে ওঠেন হলধরবাবু। আরে, ভূতের মতো দুম করে এ ছেলে উদয় হলো কোথা থেকে? এখনই তো সামনে কেউ ছিল না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে জিজ্ঞাসা করেন, এই বিল্ডিং এ কেন ঢুকেছিলে? তুমি জানো না এখানে ঢোকা বারণ আছে? কেন স্যার, কি হয়েছে বিল্ডিংয়ে? ছেলেটার কথায় কি ছিল কে জানে। কোনো প্রতিবাদ করতে পারেন না হলধরবাবু। তার বদলে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগেন। ছেলেটা কি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার? 12 বছর আগের সেই ঝলসানো মৃতদেহটা আবারও চোখের সামনে ভেসে ওঠে হলধরবাবুর। এত বছর পরেও যেন ভয়ে শিউরে ওঠেন উনি। সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে এই অবস্থায় হাসতে দেখে মাথায় আগুন জ্বলে ওঠে হলধরবাবুর। বাজখাই গলাতে জিজ্ঞাসা করেন, হাসছো কেন? এতে হাসির কি হলো? ছেলেটা তার পুল ওভারটা খুলে বলল, দেখুন তো স্যার, এর থেকেও বেশি পুড়েছিল। চমকে ওঠেন হলধরবাবু। বীভৎসভাবে পোড়া শরীরের বাম দিকটা। এ তো সেই 12 বছর আগের বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটাকে দেখছে মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবুও খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কাছাকাছি কোথাও বোধহয় বাজ পড়ল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে হলধরবাবুর। উনি পিছন দিকে জোরে ছুটতে লাগেন। ওই তো বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন। দয়ালবাবুই জিজ্ঞাসা করেন, ছেলেরা কি বললো কিছুই তো বুঝতে পারলাম না। কে ঢুকেছে এ ভুতুরে বিল্ডিং এ? বঙ্কিমবাবু বলছেন, ওরা বলেছেন নতুন ছেলেটা নাকি ভুতুরে বিল্ডিংয়ে ঢুকেছে, কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন ওর ঠাকুমা অসুস্থ, তাই ওকে নিতে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাটাই বলেছিলাম। ও তো আমার ঘরেই ছিল। দয়ালবাবু আবারও বললেন, আপনি নিজে দেখেছেন? এই ছেলেদের কোথায় কোনো ঠিক আছে নাকি কি দেখতে কি দেখেছে? আকাশে এমন মেঘ করেছে, এখনো খেললেই হবে, পড়তে বসতে হবে না। এক্ষুনি যে যার ঘরে গিয়ে ইংরেজি বই নিয়ে বসো, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। দয়ালবাবুর বকুনিতে ছেলেরা সবাই হৈ হৈ করতে করতে ফিরে যাচ্ছে হোস্টেলের দিকে। ছেলেরা কি দেখতে কি দেখেছে সেটা না হয় হতে পারে, কিন্তু
হলধরবাবু একটু আগে নিজে যা দেখেছেন তা ভুলবেন কি করে? কিন্তু সে কথা বলতে গেলে কেউ বিশ্বাস করবে না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান হলধরবাবু। মনে মনে ঠিক করে ফেলেন, ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাত্র 3 বছর চাকরি আছে। গিন্নির কথা মতোই এবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টাটা করতেই হবে।